এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। অতি সাম্প্রতিক সময়ে খুব শিগগির আমার একটি গল্প সংকলন আসতে চলেছে। 9টি গল্প এবং একটি উপন্যাসিকা, 9টি ভিন্ন স্বাদের গল্প অবশ্যই, একটি উপন্যাসিকা। সংকলনটির নাম 5 দেওয়ালের গল্প। এটা পাঠককে আমি ভাবার সুযোগ দিলাম, কেন আমি বইটির নাম রাখলাম 5 দেওয়ালের গল্প। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আজ এই মুহূর্তে টার্গেট বাংলা নিউজে যে একটি এপিসোড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই যে বিভিন্ন লেখালেখি। তো এই বিভিন্ন লেখালেখি একটা সময় যখন ছিল লেখালেখির রমরমা ব্যাপার, কিন্তু মাঝখানে কিছুটা সময় যেন একেবারে চোরা স্রোতের মতো পৌঁছে গিয়েছিল লেখালেখি। বর্তমানে আবার এই সোশ্যাল মিডিয়ার দৌলতে লেখালেখি যেন আবার কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। ঠিক সেই রকমই বর্তমান সময়ের যে সমস্ত লেখকরা লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে, তো তাদের মধ্যে এই সময়ের একজন বলিষ্ঠ লেখিকা আজ আছেন টার্গেট বাংলা নিউজের স্টুডিওতে। তো কেন? তো তিনি সুদূর আজ এসছেন কলকাতা থেকে, যে আজ কামারপুকুর টার্গেট বাংলার যে স্টুডিও, তো সেখানে তিনি উপস্থিত হয়েছেন। কিছু সাহিত্য নিয়ে আমরা একটু চর্চা করব। বর্তমান সময় একেবারে একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে আমরা হাঁটছি। তো সেই অস্থির পরিস্থিতিকে ওভারকাম করার জন্য সত্যিই সাহিত্য আমাদের কাছে খুবই মূল্যবান একটা রসদ। কারণ আমরা প্রত্যেকেই জানেন যে বর্তমানে যে পরিস্থিতি, একটা বুদ্ধিজীবী নিয়ে একটা ঝড় উঠে, যে কারা বুদ্ধিজীবী, কী ব্যাপার এই নিয়ে। কিন্তু সেরকমই আমরা আসবো সেই পয়েন্টেও কোনো একটা সময়ে। তো এই যে আজকের যে আমাদের সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চায় এসে উপস্থিত হয়েছেন কলকাতা থেকে তিনি একাধারে শিক্ষিকা। একেবারেই আপনাদেরকে আরও একবার বলি, তিনি একাধারে শিক্ষিকা, আবার অপরদিকে তার কলম কথা বলে। সেই এক গায়কের কথায়, আমার কলম এখনো বিক্রি হয়ে যায়নি। ঠিক সেরকমই একজন লেখিকাকে আমরা পেয়েছি। তিনি বলিষ্ঠ লেখিকা সুপ্তা আড্ড আছেন আমার সাথে। ম্যাডাম, আপনাকে টার্গেট বাংলাতে আসার জন্য ধন্যবাদ জানাই। নমস্কার, ধন্যবাদ। আমিও ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আছেন কেমন বলুন? ভীষণ ভালো। বর্তমান পরিস্থিতি তো ভালো আছেন? বর্তমান পরিস্থিতিতে ভালো না থাকলেও ভালো থাকতে হবে, অন্তত সমাজটাকে ভালো করার জন্য, নতুন করে যদি তৈরি করা যায় আমাদের আগামী প্রজন্মের জন্য, যাদের জন্য কবি সুকান্ত বলেছেন, আমি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যেতে চাই। যতক্ষণ দিয়ে আছে প্রাণ, প্রাণপণে সরব পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশ্যই। আর সেই অঙ্গীকারটা তো একটা জায়গায় থেমে থাকলে চলবে না, সেই অঙ্গীকারটাকে নিয়ে আমাদেরকে আগামীর জন্য পথ চলতে হবে। কারণ আমরাই কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য একটা পৃথিবী তৈরি করে দিতে পারবো, যেখানে তারা অন্তত নির্ভয়ে হাঁটা চলাটুকু করতে পারবে। যাদের ভাবতে হবে না যে আমি ভেবেছিলাম মেডিকেল স্টুডেন্ট হব, ভেবেছিলাম ডাক্তার হব, কিন্তু কিভাবে হব। আমি আজকেই রাস্তায় এই ঘটনাটা শুনেছি। একটি 16-17 বছরের মেয়ে, সে বলছে, ভেবেছিলাম, বড় আশা ছিল আমি ডাক্তার হব, কিন্তু এখন মনে হচ্ছে কি করে হব যদি আমি ওরকমই আরজি করে স্টুডেন্টের মতো আমার যদি অবস্থা হয়। তারা বলছে পড়তে গিয়ে স্যারকে বলবো ছেলেদের সাথে বসবো না। আমরা কি এই নারী পুরুষের সমানাধিকার চেয়েছি কখনো? যতটা না আমার মনে হয় বাবা মারা ওয়ারিড, তার থেকেও কিন্তু এই জেনারেশন, যে জেনারেশন উঠছে, যারা কৈশোর আর যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু অনেক বেশি ওয়ারিড। তারা কিন্তু তাদের পুরুষ বন্ধুদের, ছেলে বন্ধুদের আর বিশ্বাস করতে পারছে না। এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। আমরা যারা কোয়েট থেকে পড়াশোনা করেছি, আমরা জানি নারী পুরুষ অবশ্যই বন্ধু হতে পারে। নারী পুরুষ সবসময় কিন্তু তাকে যে একটা যৌন দৃষ্টিতে, কামের দৃষ্টিতে তাকে প্রেম প্রপোজাল দিতে হবে তা কিন্তু নয়। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমাদের দুজনের হয়তো নারী পুরুষের জেন্ডার হয়তো আলাদা, কিন্তু নারী পুরুষ তো অর্থাৎ অর্ধ নারীশ্বর। সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু নারী পুরুষ উভয়েই কিন্তু একই সৃষ্টির দুটো অংশ, কোথাও কিন্তু কোনো তফাৎ নেই। সেই তফাৎটা আমরা তৈরি করে দিচ্ছি ছোটোর থেকেই। যখন একটা মেয়েকে খেলনাবাটি দেওয়া হয়, ছেলেকে দেওয়া হয় মোটর সাইকেল,
বাইক, তাকে গাড়ি দেওয়া হয়, ফুটবল দেওয়া হয়, ক্রিকেট দেওয়া হয়। মেয়েটাকে বলা হয় তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে, পুতুল 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 খেলা। পুতুল খেলা। সেই পুতুল খেলার মধ্যে তাকে শ্বশুরবাড়ির কনসেপ্টটা কিন্তু আমরা ঢুকিয়ে দিচ্ছি। আর ছেলেটি জানে আমাকে বউ আনতে হবে, মায়ের জন্য দাসী আনতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু বোধহয় কোথাও মেয়েটি তৈরি হয়ে যাচ্ছে একটা ভোগ্য পণ্যে, আর ছেলেটি এখনও সেই পুরুষতান্ত্রিক সমাজে রাজ করে চলেছে। এটা তো অন্য কথা, কিন্তু কথা হচ্ছে একটা মেয়ে যেখানে একটা টিউশন পড়তে গিয়ে সে তার ব্যাচমেটকে বিশ্বাস করতে পারছে না, মানে ইনসিকিউর ফিল করছে, ভীষণ রকমের ইনসিকিউর। আমি নিজের আমি যদি নিজে না শুনতাম হয়তো আমি নিজে এতটা শিউরে উঠতাম না। বলছে আমরা স্যারকে গিয়ে বলবো আমরা একসাথে বসবো না, আমাদের আলাদা করে দিন, ছেলেরা আলাদা বসুক। মানে বিভেদ বৈষম্য তৈরি করে ফেলছে নিজেরা করে ফেলছে, তারা ছেলেদের বিশ্বাস করতে চাইছে না। তারা ভাবছে আমরা কোন সমাজে বাস করি। তারা এটাও বলছে শুধু জাস্টিস চাইলেই কি হবে? আমরা তো কাল বেরোলাম মোমবাতি নিয়ে, কি হবে? একদম। এরপর কি আমাদের মাইক নিয়ে লাঠি নিয়ে বেরোতে হবে? সেটাই। মানে একটা বাচ্চা মেয়ে, 16 বছরের মেয়ে, মানে তো সে তো সবে সে ফুল হয়ে ফুটবে, তার এখনও ফোটার সময় আসেনি, কিন্তু সে এখন থেকে সিকিওর তার ভবিষ্যৎটা নিয়ে। আমি নিজের পায়ে দাঁড়াবো কী করে? এর থেকে বড় চিন্তা মনে হয় আমাদের বোধহয় আর কিছু হতে পারে না। অন্তত এই ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে আমাদের অন্তত ভাবতে হবে কী করে আমাদের এই নতুন সমাজটাকে, আমাদের এই জং ধরা সমাজটাকে আবার নতুন করে তৈরি করা যায়। তো ম্যাডাম, আপনি একজন শিক্ষিকা আবার একাধারে লেখিকা, এত সময় পান কিভাবে? আসলে শিক্ষকতাটা তো পেশাটাকে সেভাবেই দেখি, আর লেখাটা এটা আমার একটা নিজস্ব জগৎ বলতে পারেন। বাঁচার রসদ, একেবারেই বাঁচার রসদ, বেঁচে থাকার রসদ। মানে পেন ইজ মাইটার দ্যান সোড। একদম একদম, আমি তো তাই মনে করি। তরবারির থেকেও তো শক্তি। তরোয়ালে তো বড় জোর 1 থেকে 2 মানুষকে একসাথে মারা যায়, একদম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে একটা লেখা দিলে বা একটা 6 মিনিট 7 মিনিটের ভিডিও দিলে 2-3 দিনে সেটা ঝড় উঠে যায়, 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। তো সেখানে আমার তো মনে হয় পেন তো তরোয়ালের থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, আপনি কোনোদিন ভেবেছিলেন যে আপনি কোনোদিন এই লেখিকার জগতে বিচরণ করবেন, আপনার তো লেখিকা হিসাবে আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন? না, আমি এভাবে সত্যি কখনো ভাবিনি। মানে কিভাবে শুরু হলো আপনার জয়যাত্রা? ছোট থেকে খুব বই পড়তাম, মানে বই পড়াটা একটা বই পোকা, একদমই বই পোকা। ক্লাস 4-এ বোধহয় আমি বঙ্কিমচন্দ্র পড়েছিলাম। আচ্ছা। 5-6-এর মধ্যে আমার শরৎ রচনামৃত তো বটেই, 6-এ আমি দেশ উপন্যাস পড়ি। আচ্ছা। পুজো সংখ্যা দেশ, কিছুই বুঝিনি তবু পড়েছি। এবার বইয়ের ফাঁকে ফাঁকে রেখে গল্পের বই পড়াটা তো চলতোই, এরকমভাবে চলতো। তো হঠাৎ লেখার শুরুটা কিন্তু খুব মানে কি বলবো, কাকতালীয়ভাবে। আমি স্কুল যাচ্ছিলাম, সেটা ছিল 2018 সাল। স্কুল যাচ্ছি, এখন তো বাংলা বিভিন্ন অ্যাপে প্রচুর গল্প পাওয়া যায়, আমিও পড়তে পড়তে যেতাম, ভালো লাগুক না লাগুক পড়তাম। ওখানেই একটা কন্টেস্ট দেখি যে প্রিয় রঙের উপর লিখতে হবে, কেউ গল্প লিখবে, কেউ প্রবন্ধ লিখবে। আমি ভাবলাম বসেই আছি, শুধু তো পড়ছি, একটা প্রবন্ধ লিখেই দেখি। ছোটোবেলায় তো অনেক প্রবন্ধ লিখেছি, একটা লিখে দেখি। তো সেটা লেখার পর আমার যে কলিগ, এবার সারাদিনই পড়াচ্ছি বাচ্চাদের, তার ফাঁকে ফাঁকে লেখা চলছে। আমাকে জিজ্ঞেস করছে, দিদি আপনি সারাদিন আপনি কী লিখছেন? আমি ওকে একটা পর্ব শেষ হয়েই গেছিলো, আমি ওকে বললাম পড়ে দেখো তো এটা কেমন হয়েছে। ও আমাকে পড়ে বললো, এটা আপনার প্রথম লেখা? হ্যাঁ। অসম্ভব, ভাবা যায় না, আপনি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। সেই প্রথম আমার পোস্ট করা, আর সেই গল্পটা বলেছিলাম আমি আর জীবনে কখনো কলম ধরবো না, ওটাই শেষ। ওই গল্পটা আমার 5টা পর্ব হয়েছিল। আচ্ছা। 5টা পর্ব যখন ওই অ্যাপটিতে আমি দিয়েছিলাম, কারণ ওদের থেকেই তো আমার লেখা শুরু, তো ওই 5টা পর্ব এতটা জনপ্রিয় হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি। তো লেখাটা সেইভাবেই শুরু। আচ্ছা, আপনি এই যে লেখালেখি শুরু করলেন, আপনার কি কোনো ব্যাকগ্রাউন্ড ছিল যে লেখালেখি জগতের কোনো ব্যাকগ্রাউন্ড আপনার পরিবারের? হ্যাঁ, লেখালেখি জগতে ব্যাকগ্রাউন্ড বলতে আমার বড় মামা, স্বর্গীয় বড় মামা, উনি একটা সময় উনিও ইংলিশের শিক্ষক। উনি ইংলিশের শিক্ষক ছিলেন। তো উনি খুব ভালো যাত্রা লিখতেন। আচ্ছা। ওনার বিভিন্ন যাত্রা সেই সময় কিন্তু মঞ্চস্থ হয়েছে বিভিন্ন জায়গায়, আর প্রত্যেকটা যাত্রা কিন্তু চিতপুর থেকেই মঞ্চস্থ হয়েছে। তো হয়তো সেই একটা যাত্রার জগতে মামা ছিলেন, হয়তো সেখান থেকেই। আর আমার বাবার বাবা, আমার দাদু, উনিও খুব একজন মানে কী বলবো, একজন খুব মানে সেই জ্ঞানবৃদ্ধ মানুষ ছিলেন। উনি সেই সময় ম্যাট্রিকে, উনি ডাক্তার ছিলেন, উনি ম্যাট্রিকে 98 বা 99 পেয়েছিলেন। আচ্ছা। হয়তো আর দাদুরও ভীষণ পড়াশোনার একটা সেই ব্লাডটা আমার কাজ করছে, একদম তাই।
আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনি মনে করেন যে যারা সাহিত্য চর্চা করে শুধুমাত্র লিটারেচার দিয়েই তারা সাহিত্য লিখতে পারে বা অন্য কোনো স্ট্রিম থেকে তারা সাহিত্য নিয়ে চর্চা করতে পারে না? না না, এটা কখনোই না। সাহিত্য এমন একটা জিনিস, আমি মনে করি পড়াশোনা করে সাহিত্য হয় না। আমার জ্ঞান বাড়তে পারে। সাহিত্য হতে হলে নিজের একটা, আমরা যেটি সোজা বাংলায় বলি, ঈশ্বর প্রদত্ত প্রতিভা। কেউ হয়তো এখন জি বাংলা সারেগামায় যে বাচ্চাগুলো গান করছে, আমরা বলি এ তো ঈশ্বর প্রদত্ত দান। তো আমিও সেরকমভাবে মনে করি এই সাহিত্যটাও কিন্তু ঈশ্বর প্রদত্ত দান। এটা যদি নিজের ভিতরে কিছু না থাকে, নিজের ভিতরে প্রতিভা না থাকে, ঈশ্বরের আশীর্বাদ না থাকে, মা সরস্বতীর কৃপা না থাকে, তাহলে কিন্তু শুধু পড়াশোনা করে বা সাহিত্যের ছাত্রছাত্রী হয়ে লেখা যাবে না। এমন অনেকে আছেন যারা অন্যান্য স্ট্রিম থেকে এসে কিন্তু সাহিত্য জগৎ কাঁপিয়ে দিচ্ছেন, এমনও অনেকে আছেন। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রচার বা প্রসারে আপনাদের কতখানা ভূমিকা আছে? বাংলা সাহিত্যের প্রচার বা প্রসারে ভূমিকা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়। একটা সময় ছিল যখন পাঠক ছিল অনেক বেশি, লেখক ছিল অনেক কম। এখন সেই তুলনাটা, সংখ্যাটা কিন্তু গড়টা উল্টে গেছে, রেশিওটা। এখন লেখক সংখ্যা অনেক বেশি, পাঠক সংখ্যা অনেক কম। এবার সবাই যদি লেখে, পড়ার লোক এমনিতেই কমে যাচ্ছে, লেখার মানদণ্ড অনেকটা কমে যাচ্ছে। আমার তো মনে হয় বাংলা সাহিত্যের সত্যি খুব দরকার। অথচ আমি এটা কখনো অস্বীকার করব না যে লেখক সংখ্যা বৃদ্ধি পাক, আমি কখনো এর পরিপন্থী নই, কিন্তু সেটা যেন একটা মানদণ্ড রেখে হয়, আর সেই মানদণ্ডটা রেখে হলেই কিন্তু সাহিত্যের প্রচার হবে। আপনার একটা ফেসবুক ওয়ালে আমি দেখছিলাম, আমার এতদিনের অপেক্ষার প্রেমটুকু নিয়ে না হয় মহাসমুদ্র হয়ে ওঠো। বলছি, আপনি কোনোদিন এই প্রেমের জগতে বিচরণ করেছেন? প্রেমে পড়েছেন? অবশ্যই, প্রেমে আর কেনা পড়ে। মানে সেখান থেকে সে বিরহ, প্রেম, সেখান থেকে আপনার কোনো লেখালেখি কি উঠে এসেছে? সেইভাবে হয়তো উঠে আসেনি, তবে কিছু টুকরো টুকরো ছবি তো আছেই। এটা পাঠকের কাছে একজন সাহিত্যিকের ধর্ম এবং রাজনৈতিক দর্শন, নাকি তার সৃষ্টিশীলতা, কোনটিকে বিবেচ্য হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি না যে সাহিত্য মানেই শুধু নিজের কল্পনা। আমরা সমাজটাকে এড়িয়েও যেতে পারবো না, সমাজটাকে দূরে সরিয়ে রাখতেও পারবো না। আবার রাজনীতি, সেটাতে প্রত্যক্ষভাবে না জড়িয়েও কিন্তু সাহিত্যিকরা অনেক বেশি মেসেজ দিতে পারেন একটা সমাজের কাছে। তো শুধুমাত্র সৃষ্টিশীল হলেই চলবে না, সমাজের কাছে এমন কিছু মেসেজ দিতে হবে যেন কখনো মনে হবে না যে আমি জ্ঞান দিচ্ছি, কারণ এখন কেউ ফ্রিতে জ্ঞান নেয় না। একদমই তাই। তো জ্ঞান দিতে গেলে সেটা কিন্তু সে সাহিত্য কেউ পড়বে না, ও তো জ্ঞান দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমার কেন, যারাই লিখবেন, যারাই সাহিত্য চর্চা করবেন, তাদের সেই লেখার মধ্যে এমন কিছু থাকবে যার পরতে পরতে পাঠক নিজে খুঁজে নেবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সাদা, কোনটা কালো। যে কবি বা সাহিত্যিক বা যাই আমরা বলি না কেন, তো এই চরিত্রটা না সমাজের চোখে একটা রহস্যময় চরিত্র, সমাজের চোখে একটা রহস্যময় চরিত্র। তো এই রহস্যময়তাকে কবির কি ধর্ম, এই রহস্যময়তাকে মানে পাঠক উন্মোচন করবে কিভাবে? পাঠক যদি লেখক বা লেখিকার রহস্য উন্মোচন করে ফেলে, তাহলে তো লেখকের নিজস্বতা কিছু থাকবে না। এই রহস্যটুকু থাকতেই হবে, তবেই কিন্তু পাঠক সেখান থেকে মানে আরও বেশি বেশি করে পড়তে চাইবে। মানে আমি তো সেই ছোট গল্পের স্টাইলে কথা বলতে শুরু করলেন, শেষ হয়ে হইল না শেষ। হ্যাঁ একদম, অন্তরের অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অবশ্যই আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এর একটা পুণ্যভূমি কামারপুকুর, যে জয়রামবাটি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্যস্থান, আমরা কি এখনো পর্যন্ত ঠাকুরের সবটুকু রহস্য জানতে পেরেছি? একদমই তাই। বা মায়ের সবটুকু রহস্য জানতে পেরেছি? জানতে না পেরে কিন্তু আরও বেশি আকুল হয়ে মানুষ ছুটে আসছে তাকে জানার জন্য। তো আমার মনে হয় যে সাহিত্য তো আসলে মা সরস্বতীর সাধনা। একদমই। তো সেখান থেকে যিনি সাহিত্য চর্চা করছেন, তিনি সাধক বা সাধিকা, তার সেটুকু রহস্য থাকা প্রয়োজন। আচ্ছা, কবির কি সত্যি সামাজিক স্বীকৃতির খুব প্রয়োজন? একজন কবি তার সামাজিক অবশ্যই অবশ্যই, কারণ এখন যা, শুধু এখন নয়, যুগে যুগে আপনি ভাবুন না, যে কবিদের, যে লেখকদের সামাজিক স্বীকৃতি নেই, আমরা কি সত্যি তাদের খুব মান্যতা দিই? আমরা কিন্তু খুব মান্যতা দিই না। একদমই তাই। তো যেহেতু আমরা একটা সমাজে বসবাস করি, এটুকু স্বীকৃতি তো দিতেই মানে হবে। বর্তমানে মানে যদি স্বীকৃতি না থাকে প্ল্যাটফর্ম পাওয়া যাবে না। না না না, একেবারেই কোনো প্ল্যাটফর্ম পাওয়া যায় না। আমি হাজারটা দামি কথা বললেও লোকে কান দিয়ে শুনবে না। আচ্ছা, এই যে কবিতা লেখা বলুন বা সাহিত্য নিয়ে লেখা বলুন, যাই বলুন, এটা একটা শিল্প, অবশ্যই। ওয়ান টাইপ অফ আর্ট, এবং আরও অন্যান্য শিল্পীরাও বিভিন্ন শিল্পকলা নিয়ে ব্যস্ত।
তো অন্যান্য শিল্পীদের সাথে আপনাদের যে শিল্পকলা, আপনারাও শিল্পী, এদের মধ্যে মূল পার্থক্য কোথায়? শিল্প আর সাহিত্য দুটো দেখতে গেলে একদম একই জিনিস, ক্রিয়েটিভিটি আমরা যেটা বলি। একদম। ক্রিয়েটিভিটি মানেই শিল্প, ক্রিয়েটিভিটি মানেই সাহিত্য। কিন্তু শিল্প বলতে আমরা যেটা বুঝি ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, সিনেমা, থিয়েটার, এগুলো অ্যাকচুয়ালি অডিও ভিজুয়াল। একদম। কিন্তু সাহিত্য তখনই অডিও ভিজুয়াল হয় যখন সেটাকে সিনেমা বা আবৃত্তি করা যায়। না হলে কিন্তু সাহিত্যকে আমাদের বই হোক বা অনলাইন হোক আমাদের পড়তে হয়, পড়ে তাকে ওয়ান টাইপ অফ বই। তার মানে আমাকে বইয়ের সাদা পাতাটা দেখতে হচ্ছে। একদম। সাহিত্যটা পড়তে গেলে তার ভিতর থেকে রসটাকে নিতে হচ্ছে, যেটা একটা ছবি দেখে, এই যে আমার সামনে ছবি রয়েছে, আমি কিন্তু এটা দেখেই বুঝতে পারছি, আমাকে এর জন্য বই পড়তে হচ্ছে না। একদম। কিন্তু একটা বই, আমি আজকে আমার প্রিয় লেখক বুদ্ধদেব গুহর কথাই বলছি, আমি দেখছি একটু উষ্ণতার জন্য রাখা রয়েছে, কিন্তু তার মধ্যে কি আছে, আমি কতটা রস সেখান থেকে পাবো, কতটা প্রেমে আমি বইটির পড়বো বা লেখকের প্রেমে পড়বো, সেটা জানতে গেলে তোমাকে বই পড়তে হবে। তো সাহিত্যর সাথে শিল্পর পার্থক্য কিন্তু এখানেই। সাহিত্য শিল্প হতেই পারে, শিল্প কিন্তু সাহিত্য হয় না। আপনার দৃষ্টিতে কবি সাহিত্যিক কি সবচেয়ে মহৎ বলে বিবেচিত? আপনার দৃষ্টিতে কবি বা সাহিত্যিক এদেরকে কি আমরা মহৎ বলতে পারি? মহৎ জিনিসটা কবি সাহিত্যিকের তকমা দিয়ে একটা পাশে সরিয়ে রাখাটা ঠিক হবে না। মহানতা তো মানুষের একটা গুণ, মানবিক গুণ। তো কবি সাহিত্যিকও যখন মানুষ, সেক্ষেত্রে আশা করাই যায় তিনি যখন সমাজকে একটা মেসেজ দিচ্ছেন, আর কবি সাহিত্যিকদের আমরা ছোটোর থেকে একটা আলাদা জায়গা দিয়েছি, সেখান থেকে আমরা আমাদের এটা কাম্য যে তারা মহৎ হবেন, অন্তত হওয়ার চেষ্টা করবেন সকলের দৃষ্টিতে। এবার বাদবাকিটা মানুষের দোষ গুণ নিয়ে মানুষ যে আপনি সাহিত্য চর্চা করেন, আপনি লেখালেখি করেন, এবং আমি যতদূর জেনেছি যে আপনি সাহিত্য নিয়ে চর্চা করতে গিয়ে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। আমি যদিও আপনার কাছ থেকে এখনও শুনি, কিন্তু আমি আপনার ফেসবুক ওয়াল ঘেটে যতটুকু দেখেছি, তো পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে এই সাহিত্য চর্চা কি সত্যি আপনাকে কিছু শান্তি দেয়? সেই জীবনানন্দ দাশের কথাই বলতে হয় না, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অবশ্যই শান্তি তো একটা জায়গায় থাকে যখন সৃষ্টি বা স্রষ্টা, আমরা যেটা বলি ক্রিয়েটিভিটি আর ক্রিয়েটিভ পার্সন, একদম। তো সৃষ্টি আর স্রষ্টা যখন পুরস্কার পায় তার তো একটা আলাদা আনন্দ থাকেই। সামান্য একটা সাধারণভাবে ভাবুন, একটা মানুষ যে ঘরে একটা তাঁতি যে শাড়িটা বুনছে, তার যখন শাড়িটা বিক্রি হচ্ছে বা কোনো একটা স্পেশাল একটা শাড়ি নিয়ে গিয়ে একটা এক্সিবিশনে দেওয়া হচ্ছে, হয়তো কোনো জহুরির চোখ পড়ে গেল সেই শাড়িটাতে, তিনি বললেন যে আমি এটা এক্সিবিশনে পাঠাবো, তখন তো একটা, তার মানে কি, তো তার সৃষ্টিটা সম্মান পেল, আর সৃষ্টির সাথে সাথে স্রষ্টাও সম্মান পেল, ওটাও তো একটা শিল্প। অবশ্যই। তো সেটা তো একটা আলাদা আনন্দ বলুন, শান্তি বলুন, অবশ্যই দেয় যে আমার মানে সৃষ্টি তো অ্যাকচুয়ালি একজন স্রষ্টার কাছে সন্তান সম। তো সন্তানের যদি কারণে তার পিতামাতা গর্বিত হন, সেটা তো একটা আলাদা আনন্দের জায়গা থাকেই। ওই যে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই অধিকাংশ লেখা প্রেম নির্ভর লেখা, অধিকাংশ লেখা, মানে হতে পারে 95% লেখকের কলম দায়ী বলছে। তো এখানে দাঁড়িয়ে আপনি এটাকে কিভাবে দেখছেন, এই যে প্রেম নির্ভর লেখা, এটাকে কোন চোখে দেখছেন, কেমনভাবে দেখছেন? দেখুন, প্রেম ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারছি না। প্রেম বিভিন্ন রকমের হয়, একটা নারী পুরুষের প্রেম হতে পারে, কোনোটা মায়ের সাথে সন্তানের প্রেম হতে পারে, একদম, বন্ধুর সাথে বন্ধুর প্রেম হতে পারে, স্বামী স্ত্রীর প্রেম হতে পারে। প্রেম বিভিন্ন রকমের হয়, কিন্তু আমরা যদি একতরফা শুধুমাত্র নারী পুরুষের প্রেমটাকে নিয়েই লিখি, তাহলে কিন্তু বাদবাকি প্রেমগুলোর কথা আমাদের নেক্সট জেনারেশন জানতে পারছে না। কিন্তু সেই জায়গাটাই এখন ঘটছে। সেই জায়গাটা তো আমাদেরকেই দায়িত্ব নিয়ে তুলতে হবে যে নারী পুরুষের ওই একমাত্র মানে কামনাযুক্ত প্রেম বা শরীর প্রেম ছাড়াও আরও কিন্তু অনেক ধরনের প্রেম আছে। কেউ ঈশ্বর প্রেমে বিশ্বাসী, একদম, কেউ মা ছেলের যে গভীর একটা প্রেম, এটাও তো এক ধরনের প্রেম, বাৎসল্য প্রেম, একদম কৃষ্ণের বাৎসল্য প্রেম। আবার কোথাও আমরা দেখছি বন্ধু বন্ধুর, যেটা কৃষ্ণ সুদামার প্রেম, বন্ধু বন্ধুর প্রেম। আবার কোথাও দেখছি জীবে প্রেম, স্বামী বিবেকানন্দের জীবে প্রেম। একদম। তো আমাদের সাহিত্যিকদেরই শুধুমাত্র ওই পাখির চোখ নারী পুরুষের প্রেম থেকে দূরে সরিয়ে সব কিছু প্রেমকে নিয়ে, সবটাই তো আমাদের অনন্তের উপর নির্ভর করছে না, সবটাই অনন্ত, সবটাই আমাদের একটা মানে আমরা ব্রহ্মের একটা একটা ছোট 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 খণ্ড খণ্ড টুকরো। তো সেখান থেকে আমার মনে হয় সব প্রেমকেই সমানভাবে মান্যতা দেওয়া উচিত। কিন্তু পূর্বরাগ আর বর্তমান সময়ে পূর্বরাগ কি আছে?
এখন তো পূর্বরাগ হয়ে গেছে, বর্তমানে নারী পুরুষ প্রেম হয়ে না, গেছে। সে পূর্বরাগ তো এখন আর নেই, কিন্তু রাধার পূর্বরাগ তো নেই। আমি দেখেছি বিভিন্ন মানুষকে যখন কথা বলি তারা পূর্বরাগ বলতে ব্যাখ্যা করতে ব্যস্ত হয়ে পড়ে এই নারী পুরুষের প্রেম। কিন্তু পূর্বরাগে তো মনে হচ্ছে সেরকমই ছিল যে ঈশ্বরের প্রতি মানে ভগবানের প্রতি ভক্তের যে আকুতি, এটাকেই মনে হয় পূর্বরাগকে ব্যাখ্যা করা হয়েছিল। অবশ্যই অবশ্যই ভক্তের যে ভগবানের প্রতি যে আকুতি, ওটাই আসলে পূর্বরাগ। সে পূর্বরাগ তো এখন আর খুঁজে পাওয়াই যায় না। বলছি একটা জাতি কতটা উন্নত বা কতটা অনুন্নত তা বোঝা যায় সে দেশের শিল্পকলার স্বরূপ দেখে। কিন্তু আমাদের এই বর্তমান পরিস্থিতি কি মনে হয় যে আমাদের শিল্পকলার স্বরূপ দেখে আমাদের জাতি কতটা উন্নত অনুন্নত বিশ্বাস করা যাবে বা বোঝা যাবে? এখনকার শিল্পকলা দেখলে মনে হয় না যে আমাদের জাতি খুব একটা উন্নত, কারণ এখন যে সমস্ত আর্টগুলো হচ্ছে একদম। সেই আর্টগুলো খুব সত্যি কথা আমি কিছু বুঝতে পারি না। মানে আমাকে দেখিয়ে দিতে হয় এটা চোখ, এটা নাক, এটা মুখ, আমি বুঝতে পারি না। অনেকটাই নগ্ন হয়ে গেছে, সবটাই একটা ওপেন, একদম। সবটাই ওপেন। বা যে গান হচ্ছে, যে আমি নিজেও সাহিত্যিক অবশ্যই, কিন্তু তাও বলছি যে সমস্ত খুব যেগুলো মানে খুব চটুল গান যেগুলো চলছে, সেগুলো থেকে এতটা, আমরা তো আগেও গান শুনেছি, সে গানগুলো এখনও লোকের মুখে চলছে, কিন্তু এখনকার যে গান আজ আসছে কাল নেই, মানুষ ভুলেই যাচ্ছে যে কাল একটা গান হয়েছিল। তার মানে কি আমরা মানুষের মনে সেই জায়গাটা দিতে পারছি না। আর মানুষের মনটা কিন্তু এখনও সেই উন্নত জিনিসটা নেওয়ার জন্যই বসে আছে, তার ভান্ডার পুরো খালি, যে কখন আমি বর্তমান সময়ের উন্নত শিল্পকলাটা আমার নিয়ে আমি আমার ভান্ডার পূর্ণ করব, আমরা সেটা দিতে পারছি না। এখন তো সবটাই ব্যবসায়িক হয়ে গেছে। আমি একদমই কোথা থেকে সবটাই। যদি আমি সোশ্যাল মিডিয়ায় যাই, কোথায় আমি ঝড় বইবে, আমাকে নিয়ে কমেন্ট হবে, সেই সবের দিকে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমরা কিন্তু সমাজ গড়ার দিকে ব্যস্ত হচ্ছি না। না, একেবারেই না, একেবারেই না। যে বর্তমান পরিস্থিতিতে ওই কবি সাহিত্যিকদের আরও দায়িত্ববান হওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের দায়িত্ব কোথায়? দেখুন, দায়িত্ব বলতে আমাদের দায়িত্ব তো লেখাতে, আমাদের দায়িত্ব মানুষকে সচেতন করাতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা সেই দায়িত্ব থেকে অনেকটাই পিছিয়ে আছি, আমরা মানুষের মনে পৌঁছতে পারছি না। তার কারণটা বোধহয় শুধুমাত্র কি বলবো, এখানেও বলতে গেলে হয়তো সেই রাজনীতির রং লেগে যাবে। একদমই তাই। মানে মুখ খোলাটা বোধহয় মানা হয়ে গেছে। তুমি মুখ খুললেই তুমি আর কবি নও। মুখে সেলো টেপ দিতে হ্যাঁ, হবে। তুমি যতক্ষণ মুখ বন্ধ করে আছো তুমি কবি, তুমি যে মুহূর্তে মুখ খুললে তুমি কিন্তু আর কবি নও। ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেরই তো একটা প্রাণের ভয় আছে। কিন্তু ব্যাপারটা তো সেই অন্যদিকে চলে গেল না। এটা আমরা বারবার ধরে বলি পেন ইজ মাইটার দ্যান সোর্ড। যদি তাই হয়ে থাকে, আমার লেখনী যদি স্তব্ধ হয়ে থাকে, তাহলে পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেবো আমরা? এর মধ্যেও কিন্তু সেরকম লেখক আছেন যাদের কাছে পেন ইজ মাইটার দ্যান সোর্ড, সেরকম লেখক এখনো আছে। সেটা একেবারেই খুব কম কারণ percentage হয়ে তাদেরকে গেছে। তো চাপা দিয়ে রাখা হচ্ছে, তাদেরকে তো উঠতে দেওয়া হচ্ছে না, এটাও তো ভাবতে হবে। এখন তো আমাদের কি বলবো, অন্ধকারটা বড্ড বেশি হয়ে গেছে, আর সেই অন্ধকার থেকে তাদের তো বেরোতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশ্চয়ই পড়েছেন, তো এই সম্পর্কে আমি আপনার একটা কথা বলি। তা রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি কোন পর্যায়ে ফেলেন? কবি, সাহিত্যিক, লেখক, কোন পর্যায়ে ফেলবেন একে? আমি ওনাকে কবি, সাহিত্যিক, লেখক এগুলো থেকেও আমি মনে করি উনি হচ্ছেন একটা দর্পণ, যে দর্পণে আমরা নিজেকে দেখতে পাই, যার লেখার সাথে আপনি একটা ভাবুন, আমি দুঃখে পড়লেও রবীন্দ্রনাথ পড়ি, আমার যখন ভীষণ একটা আনন্দের সময় আমি তখনও রবীন্দ্রনাথ পড়ছি, আবার প্রেম করতে গেলে রবীন্দ্রনাথ পড়ছি, আবার আমার প্রিয় মানুষ মারা গেলেও আমরা রবীন্দ্রনাথের কথা ভাবছি, আছে দুঃখ, আছে মৃত্যু। একদম। তো সেই জায়গায় তো উনি কখনো, ওনাকে ওই লেখক, কবি, সাহিত্যিকের গণ্ডিতে বাঁধা যাবে না। উনি আসলে আমাদের কাছে একটা দর্পণ। কিন্তু বর্তমান সময়ে আমি একটা লেখালেখির মধ্যে কোনো একটা জিনিসকে অমিট দেখতে পাচ্ছি, অবলুপ্তি হয়ে গেছে। নজরুলের সেই যে কথা, কারার ওই লোহ কপাট ভেঙে ফেল করের লোপাট, সেই জায়গাটা কোথায়? এই যে দেশবাসীকে উদ্বুদ্ধ করা, সেখান থেকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া আমাদের শহীদ হলেন বীর সন্তানরা, সেখানে দাঁড়িয়ে আপনাদের তো কলম তাই হওয়ার কথা, বর্তমান যুব সমাজকে সেই শিক্ষা দেওয়ার জন্য। আমার শেষ যে কবিতাটা আপনি পড়েছেন কিনা আমি জানি না, হ্যাঁ হয়তো আমি ওইভাবে খোলা তরোয়াল নিয়ে নামতে বলছি না মানুষকে মাঠে, কিন্তু আমার শেষ যে কবিতাটা এই আরজিকরকে নিয়েই লিখেছিলাম, ওই কবিতাটি আমার এক ঘনিষ্ঠ বান্ধবী পাঠও করেছিলেন। তো ওই কবিতাটার মধ্যে কিন্তু যদি কেউ ঠিকভাবে পড়ে, সেখানেও কিন্তু আলোর খোঁজ আছে। তো আমরা এখন দেখুন, এখন এমন একটা যুগ চলে এসেছে, আমি যদি এখন বলি যে তোমরা খোলা তরোয়াল নিয়ে মাঠে নামো, আমাকে সোশ্যাল মিডিয়া আগেই রেস্ট্রিক্টেড করে দেবে। একদমই তাই।
কারণ তার কাছে ওটা ভায়োলেন্স, অথচ যেটা হয়ে গেল সেটা কিন্তু ভায়োলেন্স নয়, সেটা ভায়োলেন্স নয়। ভায়োলেন্স আমি বললে সেটা ভায়োলেন্স। সুতরাং আমাদেরকে অনেক রেখে ঢেকে বলতে হয়। সেই সময়টা তো তখন তো কাজী নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্যের কাছে এই রেস্ট্রিকশনটা ছিল না। তো এই যে চিন্তার উত্তরণ, সত্যি চিন্তার উত্তরণ ছাড়া কি মৌলিক লেখা আসা সম্ভব? না, কখনোই না, একেবারেই না। চিন্তার মৌলিকত্ব ছাড়া লেখার উত্তরণ সম্ভব না, কারণ চিন্তার উত্তরণ তো চেতনা দেবে, আর সেখান থেকেই চৈতন্য। তো আমি মনে করি যে মৌলিকত্ব ছাড়া কোনো কিছুই সৃষ্টিও সম্ভব না। বর্তমানে আমরা দেখি আধুনিক কবিতা মানে সব গদ্য কবিতা। তো এই ট্রেন মানে এই যে আমরা জানি যে ছন্দ, সেই ছন্দ তো নেই। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তর কথা ছেড়ে দিলাম, অমিতাভ যে ছন্দ তার কথা ছেড়ে দিলাম, কিন্তু বর্তমানে সেই ছন্দ নেই, গদ্য কবিতা হয়েছে। এটাই কি বর্তমান সময়ের ট্রেন্ড বা আগামী দিনের ট্রেন্ড? অনেকটা তাই। কারণ হচ্ছে আমরা যখন রবীন্দ্রনাথের কবিতা পড়েছি তখন কিন্তু আমরা একটা সময় ভাবে ভাবতাম, ওই ছন্দটা নিয়েই ভাবতাম। কিন্তু এখন দেখুন, আগেকার দিনে মানুষের কবির লড়াই চলতো, মুখে মুখে কবিতা তৈরি হতো। এখন কিন্তু আমরা সেই কাব্য করে কথা বলি না, আমরা পরিষ্কার সুন্দর সরল ভাষায় কথা বলি। তার মধ্যে আমাদের অনেক রকমের এখন শব্দ, নতুন নতুন শব্দ আবিষ্কৃত হচ্ছে, যেগুলো আমাদের ছেলেমেয়েরা বেশি বলে। তো যাই হোক, এখন সেটাই ট্রেন্ড হয়ে গেছে। এখন যদি আমি রাবীন্দ্রিক ঢঙে কবিতা লিখতে চাই, কেউ পড়বে না, বরং আমার ভিতরে যেটা মনে হচ্ছে আমি যদি সেটাই লিখে দিই, লোকে অনেক বেশি পড়বে। আচ্ছা, এই যে স্বপ্ন অনুযায়ী আপনার কি মনে হয় যে আপনি কিছু আদর্শ কবি সাহিত্যিক হতে পেরেছেন? সেটা তো পাঠক বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে আপনার লেখাকে দেখে সুপ্তা আড্ডর লেখাকে নিয়ে সমালোচনা করুন, কি সমালোচনা করবেন? সুপ্তা আড্ডর লেখা আগে যা ছিল এখন অনেক ধারালো হয়েছে। 4 বছর আগের সুপ্তা আড্ডর যা লেখা ছিল, এখন সুপ্তা আড্ডর লেখা অনেক বেশি ধারালো হচ্ছে, অনেক বেশি মানে ফোকাসড হচ্ছে। যেটা আগে হয়তো কিছুটা কল্পনা বেশি থাকতো, ডেসক্রিপশন বেশি থাকতো, এখন সেখানে ডেসক্রিপশন আছে, যেটা 1 পাতার ডেসক্রিপশন হয়তো সেটা 8 পাতায় 1 পাতাটা হয়ে যাচ্ছে। এই জিনিসটা সুপ্তা আড্ডর মধ্যে একটা পরিবর্তন। এই যে আপনি লেখালেখি করেন, আপনি শিক্ষকতা করেন, এবং আপনার একটা সর্বোপরি একটা সংসার আছে, কারণ রামকৃষ্ণদেবের কথাই সংসারে থেকেই সব কিছু করতে হয়। তো সংসার আছে, তো এত কিছু ম্যানেজ যে করেন, তো এই ম্যানেজ করতে আপনাকে কে সাহায্য করে, পাশে কাকে পান? সত্যি কথা বলতে কি, পাশে স্বয়ং ঈশ্বরকে পাই, আর কাউকে পাই না, আর কাউকে প্রয়োজন মনে করিনি কখনো। কারণ এটা একটা নিজস্ব জগৎ, তো এই জগতে কাউকে ঢুকতে দিতে চাই না। এটা তো মাঝে মাঝে মনে হয় যে আমি একটা লেখালেখি লিখলাম, আমার লেখালেখিটা আমার বাড়ির কেউ বাড়িতে এলো, এসে থাকছে, একটু পড়ে বললো না ভালো হয়েছে, আগিয়ে চলো, এটার একটা অনুপ্রেরণা। হ্যাঁ, এটা একটা অনুপ্রেরণা তো আছেই। আমার খুব কাছের বান্ধবী একজন আছে, আমার বন্ধুও আছেন, আমার ফ্যামিলি আছেন, এরকম অনেকেই আছেন যারা আমাকে এখনো অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। অনেকটাই হয়তো উনি ওনার ফ্যামিলি থেকে কথাটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। যাই হোক, আমরা কিন্তু তবু কথাটা বুঝতে পেরেছি যে অনুপ্রেরণাটা আমি যে সেন্সে নেওয়ার চেষ্টা করেছিলাম, উনি সেই সেন্সটাকে অনেকটা ড্রিবল করে মেসি বা নেইমার বা সুয়ারেজ এদের মতো ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু এটাও ঠিক, সাংবাদিকের চোখ তো সেটা বুঝতে পারে যে কোনটা ড্রিবল আর কোনটা ড্রিবল নয়। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে এই যে আপনি ব্যক্তিগত জীবন, আমি যতদূর শুনেছি বা আমি যতদূর আপনাকে নিয়ে জেনেছি, যে আপনার ব্যক্তিগত জীবনে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে আপনাকে আগাতে হয়েছে। আমরা জানি প্রত্যেককেই ওঠাপড়ার মধ্য দিয়ে আগাতে হয়, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে ওঠাপড়াটা যেন একটু অন্য রকমের। তো সেই ওঠাপড়া থেকে কিভাবে এই জায়গাতে, এই প্ল্যাটফর্মে এখনও বিরাজ করছেন? আসলে আমি নিজে ভিতর থেকে খুব পজিটিভ একজন মানুষ। মানে যে কোনো পরিস্থিতিতে আমি মনে করি এটাও কিছু একটা ভালোর জন্য হয়েছে। আচ্ছা, এটার থেকেও আমাকে কিছু একটা শিখতে হবে। মানে গীতার কথাটাই তুলে আনলেন। হ্যাঁ, আমি কিন্তু এটা আমি নিজের জীবন দিয়ে ভীষণভাবে মেনে চলি, যে যা হয়েছে সত্যি ভালোর জন্য হয়েছে। আর কোনোভাবে আঘাত পেলে, দেখুন মানুষের জীবন তো, আমাদের আঘাত আসবেই, কিন্তু আমি সেটা থেকে কখনো ভেঙে পড়িনি। আমার মনে হয়েছে ওই ফিনিক্স পাখির মতো হয়তো এখান থেকেই আমাকে নতুন করে শুরুটা করতে হবে, মানে লাইফে স্ট্রাগল করি এগিয়ে যেতে হবে। একদম, আমি এটাকে বিশ্বাস করি। আমি যখন প্রথম লেখালেখি শুরু করলাম, তখন আমার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল চেনা পথের অচেনা ইতিবৃত্ত। বইটি নিয়ে তারপর বছর দেড়েক কোনো আলোচনা ছিল না,
আচ্ছা, আমিও নিজে হাল ছেড়ে দিয়েছিলাম একটা সময়। ওই লিখছিলাম, হয়তো 2 মাসে একটা লিখলাম, কোনো দিন ইচ্ছে হলো পোস্ট করলাম, কোনো দিন ইচ্ছে হলো ডায়েরি বন্ধ করে রাখলাম, ওই সময় কাটানোর মতো একটা লেখা। তারপরে হঠাৎ করেই হয়তো এটাও ঈশ্বর চেয়েছেন বলেই হয়েছে, না হলে তো সম্ভব নয়, কারণ আমরা প্রত্যেকেই তার হাতের পুতুল। পুতুল, তিনি একদমই যেমনভাবে নাচান আমরা তেমনভাবে নাচি। অবশ্যই। তো 2023 সালে হঠাৎ করে আমার কাছে একটি ফোন আসে, আপনার এই বইটা নিয়ে আমরা আবার চাইছি প্রচার করতে। তো আচ্ছা, বইটি কিন্তু ভীষণভাবে প্রচার পেল। বইটি প্রচার পেল, বড় সাহিত্যিক, শ্রদ্ধেয় বড় সাহিত্যিক, উনি একটি রিভিউ দিলেন। যে প্রচার করছিল সে একটা রিভিউ দিল। এরকমভাবে বইটা রিসেন্ট পুরস্কৃতও হয়েছে অভিরূপ সাহিত্য পাবলিকেশন থেকে, আন্তর্জাতিক অভিরূপ সাহিত্য পত্রিকা থেকে এটা স্বর্ণদ্যুতি পুরস্কার পেয়েছে আমার এই চেনা পথের অচেনা ইতিবৃত্ত। মানে এটা তো একটা অনুপ্রেরণা, যেখানে যখন পুরো 1.5 বছর আমার কিন্তু বইটা নিয়ে কোনো রকম কোনো আলোচনা ছিল না। আমি জানতামও না বইটা আদৌ প্রিন্ট হচ্ছে নাকি ওইভাবে গুদাম ঘরে পড়ে আছে, আমি কিছুই জানতাম না। তারপর হঠাৎ করেই বইটা নিয়ে এতটা মাতামাতি শুরু হলো। তো সেখান থেকে আবার একটা অনুপ্রেরণা পেলাম যে না, তাহলে তো আমাকে আবার লেখাটা একটু মন দিয়ে করতে হবে, একটু লেখালেখি করি। আর বছর ওই 1.5 বছর কিন্তু মানে ওই একটা সময় খরা চলে বলে, তো আমার জীবনেও কিন্তু ওই সাহিত্যের ক্ষেত্রে হয়তো খরাই চলেছিল। মানে চড়া স্রোত ছিল। যেটা লিখেছি সেগুলো পাতে দেওয়ার যোগ্য নয়, আমি অন্তত তাই মনে করি। আচ্ছা, তো তারপরে আবার 23 সাল থেকে নতুন করে যেন শুরুটা করলাম। এটা আমার বলতে পারেন একটা সাহিত্য জগতে, লিটারেচার যে আমাদের যে সোসাইটি বা ওয়ার্ল্ড বলুন, সেখানে আমার দ্বিতীয় জন্ম। আচ্ছা, আমি একটা লেখা দেখছিলাম যে তুমি নিশুদ রাতের রোদ্দুরে আমাকে সাজাতে চেয়েছিলে, আমি আকাশ বীতি হয়ে প্রথম সকালে নীল চেয়ে নিলাম। হ্যাঁ, এটার মধ্যে এর ভেতরের ফিলিংস বা এর অনুভূতিটা এত গভীর, এত বিরহ কেন? বিরহ ছাড়া তো আমরা ঈশ্বরকে পেতে পারবো না, অনন্তে যেতে পারবো না। কিন্তু সবই কিন্তু এত বিরহ কেন? হ্যাঁ, এটাই তো, এটা ছাড়া তো আমার লেখক সত্তাটা থাকবে না। মানে এটা তো সেই যারা গায়ক সেই তাদের কথা বলতে হয়, প্রেম একবার এসেছিল নীরবে। না না, আসলে ব্যাপারটা সেরকম আমার যে ওই নারী পুরুষের প্রেম এখানে সেরকম কিছুই না। আমার ব্যাপারটা বলতে পারেন আমি মানে এটা আমি, হ্যাঁ এটা এক ধরনের প্রেমই বটে, এটা একদম। ঐশ্বরিক প্রেম। আচ্ছা, মানে আমি এখানে প্রথম সকালে নীল বলতে কিন্তু অনন্তকেই বোঝাতে চেয়েছি। একদম নীলাকাশ। হ্যাঁ, নীলাকাশ। আচ্ছা, আপনি বর্তমান সময় তো অনেক মানুষ লেখালেখি করছেন, অনেক পুরুষ অনেক নারী লেখালেখি করছেন। তো আপনাকে যদি বলা হয় এদের মূল্যায়ন করতে, আপনি এদের মূল্যায়ন, লেখার মূল্যায়ন করবেন কিভাবে? এটা খুব মানে এমন একটা প্রশ্ন করে দিলেন যে মানুষের খুব সহজে বিরাগ ভাজন হয়ে যেতে পারি আর কি আমি। সেটা তো অন্য কথা, বিরাগভাজন হতেই হবে। হ্যাঁ, কোনো হতেই একটা- হবে। তো দেখুন, এই সময় যারা লেখালেখি করছেন আমি কিন্তু বলবো না যে তারাই খুব মানে বিরাট বড় মাপের কোনো লেখক। আমার দৃষ্টিতে কিন্তু তা নয়। আমার দৃষ্টিতে সেই সংখ্যাটা ঠকবাজতে গাঁ উজাড় করার মতো। এখন তো যারা এই রকম যাদের লেখা পাওয়া যাচ্ছে তারাই নাকি বিভিন্ন কলকাতার, আমি নাম নিচ্ছি না, কলকাতার বিভিন্ন হল, সেখানে হলে গিয়ে সম্বর্ধনা নেওয়া, কাঁপিয়ে দেওয়া প্রিয় লেখক, হ্যাঁ, হ্যাঁ, কবি, হ্যাঁ, বিভিন্ন চর্চা চলছে। অবশ্যই সবই হচ্ছে, কিন্তু আপনি একটা কথা বলুন তো, এখনও কি আমাদের যে আমরা যাদেরকে লিজেন্ড ভাবি, বুদ্ধদেব গুহ, সমরেশ মজুমদার, আশাপূর্ণা দেবী, একদম। সেই জায়গাটা কাউকে দিতে পেরেছি? একদম। পারিনি। তাহলে আমরা কাকে বসাবো যে এরকম বড় সাহিত্যিকের আসনে? বলছি, আমরা কি আপনার হাত থেকে ওই 1084 মা এরকম কোনো লেখা হয়তো কোনোদিন দেখতে পাবো? মানে আমরা, মানে আমাদের পাঠককুল কি সেটা দেখতে তো পাবে? সময় বলবে, আমি কি করে এখন থেকে বলবো। না, সেটা তো তবে আপনার একটা আমার জেদ, আমরা না, আমার দেখুনি। একটা জেদই বলতে পারেন, আমার একটা জেদ আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্রদাসের আদলে একটা লেখার। কারণ বিপ্রদাস এমন একটি লেখা যেখানে কোনো ডেসক্রিপশন নেই, পুরোটাই কিন্তু কনভারসেশন। আর এটা লেখা একটা যথেষ্ট টাফ, এটা ভীষণ টাফেস্ট জব। মানে সেখানেও কিন্তু অনেকটাই কল্পনার স্থান আছে। কিন্তু অবশ্যই কল্পনার স্থান আছে, কিন্তু ওই শুধুমাত্র কনভারসেশনকে বেস করে একটা উপন্যাস তৈরি করা, আমরা একটা ছোট গল্প শুধু যদি কথোপকথনে লিখতে যাই আমাদের ঘাম বেরিয়ে যায়, সেখানে একটা উপন্যাস শুধু কনভারসেশনে, এটা বলতে পারেন আমার একটা জেদ। আপনার কাছ থেকে অনেকক্ষণ শুনলাম যে আপনি বলছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই নামটা অনেকবার নিয়ে ফেললেন। দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমাজ সংসারের জন্য কিন্তু একটা দর্পণ।
আমার ওনার একটা কথা, আমি জানি না, আমি যদিও সাহিত্যের ছেলে নই, আমার এত কিছু জানাও নেই আপনাদের জগৎ সম্পর্কে, তবু আমার একটা কথা খুব মনে পড়ে যে সংসারে যারা শুধু দিল পেল না কিছু, যারা অসহায় দুর্বল উৎপীড়িত মানুষ, যাদের চোখের জলে কোনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় পৃথিবীতে যারা কোনোদিন কিছু পেল না, এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। আগামী দিন কি সুপ্তা আড্ডোর কাছ থেকে এইরকম কোনো কোটেশন বেরিয়ে আসবে, যে কোটেশন হয়তো প্রত্যেক মানুষের মনে মনে ঘুরবে? অবশ্যই আসতে পারে, কারণ আমি বলি, আজ আমি আস্তে আস্তে ভাবছিলাম এই সাম্প্রতিক এই সমস্ত ঘটনা নিয়ে। আমার বইতে একটা গল্প আছে, শেষ অঙ্ক। আচ্ছা, সেই গল্পটা আমি একটুখানি বলি। সেই গল্পটা একটি মেয়ের গল্প। এখানেও আছে প্রেম, এখানেও প্রেম আছে, এখানে দুটো প্রেম আছে। একটা প্রাক্তন প্রেমিকের প্রেম, আরেকটি মাতৃপ্রেম, যেখানে মা তার সন্তানকে নিজে হাতে খুন করছেন সন্তান রেপিস্ট বলে। আবার প্রাক্তন প্রেমিক, যিনি কোর্টের জাজ, তিনি তার প্রেমিকাকে বাঁচাতে চাইছেন। প্রেমিকা কিন্তু তার প্রেমিকটিকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, অন্য কারোর হাত ধরে, অন্য কারোর সিঁদুরে সিঁথি রাঙিয়ে চলে যেতে হয়েছিল, পরিস্থিতির শিকার। তো আমি আজকে ভাবছিলাম যে আমরা কি কখনো সেরকম কোনো মাকে পাবো? আমি তো 4 বছর আগে ভেবেছিলাম যে একজন মাই পারে তার সন্তানকে স্বাভাবিক পদ্ধতিভাবে, মানে হ্যাঁ। তো উনি একটা জায়গায় বলছেন, আমার যে নায়িকা মা, যে উনি বলছেন যে আমার কাছে ওই মুহূর্তে আমার সন্তানের থেকে মেয়েটার সম্মান রক্ষাটা বড্ড বড় হয়ে গেছিল। হ্যাঁ, একেবারেই। এই যে আপনারা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু নতুন কবিদের জন্ম হচ্ছে, তো একেবারে এখন পুরনো কবি বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে আর সেভাবে আর দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় যে এই কাব্য সাধনা করতে গিয়েও একটা সময় পর এরও একটা অবসর নেওয়া উচিত? অবশ্যই। সেটা কেন মনে হয়? কারণ একটা সময়ের পর আমরা যেটা বলি, লেখার ধার কমে যাচ্ছে। অর্থাৎ মানুষের যখন বয়স বাড়ে, তার তো চিন্তা শক্তির ধার কমতে থাকে। আর চিন্তা শক্তির ধার কমা মানেই কলমের ধার কমে যাওয়া। মানে একেবারে যদি চিন্তন শক্তি কমে যায়, তাহলে তার তো সবটাই কমে যাবে। আর ঠিক সেই মুহূর্তটাকে মানুষকে নিজেকে বুঝতে হবে। শুধুমাত্র আমি স্রোতে গা ভাসিয়ে দিলাম, আমি একজন খুব বড় লেখক, বড় কবি, বড় উপন্যাসিক, আমি আমার 80 বছর পর্যন্ত, 85 বছর পর্যন্ত আমি লিখেই যাব, আমি কিছু লিখতে পারি বা না পারি, আমার নামে বিকবে। একদমই তাই। তো আমার মনে হয় সেই জায়গাটা দিয়ে নিজেকে নিয়ে একটা, আমরা যেটা বলি আত্মসমালোচনা, এটা করাটা ভীষণ দরকার। যে কোন মুহূর্তে গিয়ে আমার লেখাটা আগের লেখাটার মতো হচ্ছে না, দেন আই উইল স্টপ অ্যাট দ্যাট টাইম। একদমই তাই। আচ্ছা, বিচ্ছিন্নতা কি একজন কবির কাছে খুবই অপরিহার্য বিষয়? বিচ্ছিন্নতা কবির কাছে কি অপরিহার্য বিষয়? না, একেবারেই না। বিচ্ছিন্ন হয়ে গেলে আমি লিখব কি নিয়ে? আমার লেখা তো আমার এই চারপাশটাকে নিয়ে, আমার সমাজকে নিয়ে, আমার কাছে দূরের যত মানুষ আছে, যা কিছু আমি দেখছি, সেগুলো নিয়েই তো আমার লেখা। হ্যাঁ, বিচ্ছিন্ন হতে হবে, নিজের সঙ্গে নিজেকে থাকতে হবে, কিন্তু তার মানে এই নয় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা যা দেখি তো বিভিন্ন সময়, মানে যখন একটা জায়গাতে গিয়ে তারা একটা স্ট্যান্ড পেয়ে যায়, তারা একটা প্ল্যাটফর্ম পেয়ে যায়, তখন তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করতে থাকে এবং অনেক মানুষের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হতে চায়। দেখুন, এটা তো যার যার নিজের ধারণা। তবে সেলিব্রিটি, যে মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছে, আমি যদি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আমি একা স্বর্গ তৈরি করি, তাহলে সেখানে তো পারিজাত ফুটবে না। তো পারিজাত ফোটাতে গেলে আমার সেই পাঠককেই প্রয়োজন। আপনি কি মনে করেন যে আপনার যে চলার পথ, মানে অর্থাৎ চলার পর মানে লেখালেখির যে পথ, এই পথে আপনার আর কি করণীয় থাকতে পারে, যে করণীয় প্রেক্ষাপটে আপনি হয়তো সমাজকে আরও ভালো মেসেজ দিতে পারেন? আমার করণীয় বলতে, আমি এখন সমাজে চারপাশে যা দেখছি, অর্থাৎ কি না, আমি বলছি না যে আমি এখনই আরজিকর নিয়ে বড় একটা উপন্যাস লিখে ফেলবো, আমি কখনোই সেটা লিখব না। হয়তো এখান থেকে কিছু ঘটনা, কিছু টুকরো কিছু ছবি নিয়ে হয়তো আমি মানুষকে কিছু মেসেজ দিতে পারবো।
আর আমার কাজ শুধুমাত্র লেখা নয়, মানুষকে কিছু মেসেজ দেওয়া। মেসেজটা মানে কি, যে তুমি এটা করো না, তুমি ওটা করো না, এটা ভালো ওটা খারাপ, এটা কিন্তু নয়। আমি আলো অন্ধকার দুটোকেই রাখবো। মানুষ নিজে বেছে নেবে যে সে আলো নেবে নাকি অন্ধকার নেবে, কারণ আলো অন্ধকার নিয়েই তো আমাদের জীবন। আলো অন্ধকার নিয়েই জীবন। আর একটা কথা আমি বলতে পারি, আমি চাইবো মানুষকে একটা মুক্তির পথ দেখাতে। কারণ এখন তো আমরা একটা বৃত্তের মধ্যে ঘুরছি, একটা গোলক ধাঁধা, যে গোলক ধাঁধা থেকে কিন্তু আমরা অনেক সময় চাইলেও বেরোতে পারছি না। আচ্ছা, এই যে আপনি একটা স্কুলে শিক্ষকতা করেন, এই যে আপনি চাকরি মানে শিক্ষকতা বা চাকরি যাই বলুন না কেন করেন, এই পথে আপনাকে উত্তরণ করতে গিয়েও অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, আপনার সামনে অনেক বাধা এসেছে, সেগুলোকে ওভারকাম করে আপনি আগিয়েছেন। কিভাবে আগালেন এই চাকরি শিক্ষকতা জীবনে? শিক্ষকতা জীবনে প্রতিবন্ধকতা বলতে, আমি আগে যে স্কুলে চাকরি করতাম, আমি ওখানকার আমার যে কলিগসরা আছেন, এখন আছেন বা যিনি রিটায়ার্ড করে গেছেন, আমি ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ মানুষের তো জীবনে এক একটা সময় আসে, ফ্যামিলিগত বলুন বা যাই বলুন, নিজের ক্ষেত্রে যাই হোক, সেই সময়টাকে ওনারা আমাকে পেরোতে ভীষণভাবে সাহায্য করেছিলেন। হয়তো ওনারা না থাকলে আজকের আমিটাকে হয়তো পাওয়া যেত না। আজকের আমি হতাম না। তাহলে কী হতে? তো ওই ডাল ভাত চচ্চড়ির একটা জীবন পেতাম। বলছি, আপনার এই যে ব্যক্তিগত জীবন, যদি এই ব্যক্তিগত জীবন সম্পর্কে, যদিও ব্যক্তিগত জীবন কবি সাহিত্যিকরা তাদের ব্যক্তিগত জীবন বলে না, কারোর সামনে প্রকাশ করে না, তবু যদি আপনার কোনো ব্যক্তিগত জীবন পাঠককুলের কাছে আপনি যদি একটু তুলে ধরতেন। আমি তো বর্ধমানেরই মেয়ে, আমার বেড়ে ওঠা পড়াশোনা সবটাই বর্ধমানে। আমার পরিবার একান্নবর্তী পরিবার, আচ্ছা, বেশ বড় বর্ধিষ্ণু পরিবার যাকে বলে। তো সেই পরিবারে আমি যেটা শিখেছি, আমার ব্যক্তিগত জীবন বলতে এখনও আমি ওই জায়গাটাকেই বলতে পারেন কিছুটা আঁকড়ে আছি। কারণ আমার যাবতীয় শিক্ষা সংস্কার সবটাই সেখান থেকে। যেহেতু দাদু ডাক্তার ছিলেন, সেহেতু কুসংস্কারটা আমাদের বাড়িতে কখনো ছিল না। আচ্ছা, তো এখন হয়তো পরিস্থিতির চাপে বা যাই হোক, সব কিছু মাথায় রেখেই হয়তো সেপারেশনটা হয়ে গেছে ফ্যামিলিগতভাবে, ছোট 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 টুকরো টুকরো পরিবার। কিন্তু এখনও কোথাও একটা আমরা সেই একটা জায়গায় বেঁধে আছি। আমার বাড়িতে আরো বেঁধে বেঁধে থাকি। কারণ হচ্ছে, আমি মনে করি আমার ওই পরিবারটা না একটা বট গাছের মতো, প্রচুর ঝুড়ি নেমেছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু আমরা সকলেই চেষ্টা করছি শিকড়টাকে যাতে আগলে রাখা যায়। আর সেই কারণেই বলি, আমার বাড়িতে বিগত 5 বছর 6 বছর প্রায় 6-7 বছর হলো জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। আচ্ছা, এটা কিন্তু কোনো রকম কোনো ধর্মান্ধতা বা কুসংস্কার থেকে নয়, এটা শুরু করেছেন আমার ছোট কাকু। ওনার মনে হয়েছিল ছেলেমেয়েরা সব বাইরে বাইরে থাকে, এই একটা সময় যদি পুরো ফ্যামিলিকে একটা জায়গায় করা হয়, গ্রামে তো দুর্গাপুজো হয়, একদমই তাই, কিন্তু এমন কিছু একটা করি যাতে করে সব ছেলেমেয়েরা এক জায়গায় আসবে। বিয়ে তো পারিবারিক একটা অনুষ্ঠান। আর এই 4টে দিনের জন্য আমরা মানে শুধু যে আমার জ্যাঠতো খুঁড়তো তাই নয়, আমার যে 2 পিসি মারা গেছেন তাদের ছেলেমেয়েরা, যে পিসি এখনও বেঁচে আছেন খুবই অসুস্থ, ওনাকেও আমরা নিয়ে আসি। মানে পরিবারের সমস্ত একদম ডালপালা লতা পাতা যে যেখানে থাকে, মানে এই যে শিক্ষাটা, মানে সকলকে নিয়ে চলার যে শিক্ষাটা, সেখান থেকে একটা বড় শিক্ষা কিন্তু আমার জীবনে, সেটা সাহিত্য জীবন বলুন, আমার বিবাহ পরবর্তী জীবন হোক, বা আমার শিক্ষকতা জীবন, বা আমার রোজকার জীবন, যেটাই হোক, এটা থেকে আমি একটা খুব বড় শিক্ষা এখনও কিন্তু পেয়ে চলেছি। মানে একান্নবর্তী পরিবার থেকে উঠে আসার ফলে স্ট্রাগলটা একটু বেশিই করতে হয়েছে। একদম স্ট্রাগলটা না, স্ট্রাগলের শক্তিটা পেয়েছি। মানে সেই চার্লস ডারউইন একটা কথা বলেছিলেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের সংগ্রামের যে রসদ, যার জন্য আমি শক্তি, একটা ভিতর থেকে যে শক্তি পাওয়া, যেন মনে হতো যে আমার বাড়ির মানুষগুলো আমার পাশে আছে। যে আপনি রাজ কলেজ থেকে উঠে এসেছেন, সেই কলেজের স্মৃতি কিছু মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই। কলেজ লাইফটাই তো আমরা বলি আমাদের মানে কি বলবো, স্বর্ণযুগ। একদম, ওই 3টে বছরই তো স্বর্ণযুগ। অবশ্যই। হ্যাঁ, আমার মনে পড়ে প্রথম যেদিন যাই, সেদিন সব কোয়েট কলেজ। আমি একটু পরেই ভর্তি হয়েছিলাম। আমার প্রথম ভর্তি হওয়াটা ছিল মেমারি কলেজে। আচ্ছা। আর এখনকার মতো অতটা তো কমিউনিকেশনটা ভালো ছিল না, যার জন্য আমার বাড়ির থেকে মেমারি যাতায়াত করতে বা ফেরত আসতে অনেকটা সময় চলে যেত।
যার জন্য আমি পরবর্তীকালে ট্রান্সফার নিয়ে রাজ কলেজে রাজ ভর্তি কলেজে। হই। বেশ কিছুটা পরেই ভর্তি হয়েছিলাম, তখন ক্লাস শুরুও হয়ে গেছে, অনেক দিন চলে গেছে। আমাকে প্রথম যিনি আমাদের ক্লাস নিতে এলেন, ওনার বয়স্ক টিচার ছিলেন, বয়স্ক প্রফেসর, উনি মাসখানেক পরেই রিটায়ার্ড করে যান। ভীষণ ভয় পেতাম আমরা তখনও কলেজে তাকে। আর তারপরে প্রথম কলেজে গিয়ে একটু ভয় ছিল, একটু আড়ষ্টতা ছিল। পরবর্তীকালে সেকেন্ড ইয়ারে উঠে তো আমরাই দাদা দিদি হয়ে গেলাম। একদমই তাই। হ্যাঁ, তখন পাশের ক্লাসগুলো করার প্রয়োজনীয়তা মনে করতাম না। তখন আমরা যেটা করতাম, রাজ কলেজের আগে একটা বিবিএ বিল্ডিং ছিল, ওটা তখন সেভাবে ইউজ হতো না। তখন বিবিএ ক্লাসগুলো হতো ওই ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটির যে ক্লাসগুলো হয় এখন হস্টেলের পিছন দিকটাতে, হ্যাঁ ইগনুর, ওই ইগনুর যেখানে ক্লাস হতো ওখানে তখন বিবিএ ক্লাস হতো। আর বিবিএ বিল্ডিংটা এমনি পড়ে থাকতো। বিবিএ বিল্ডিংয়ের আগে ছিল নিউ বিল্ডিং, তো ওই দিকটা একটু আড়াল ঘেরা জায়গা। আমাদের একটা গ্রুপ ছিল, 7-8 জনের একটি গ্রুপ, ওই ছেলে মেয়ে সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো তখনও সত্যি কথা বলতে কি এতটা এঁচড়ে পাকা তো ছিলাম না, যার জন্য এত কিছু ইনসিকিউরিটি বা এত কিছু আমাদের মধ্যে ছিল না। একসাথে পড়তাম, মিশতাম, তখনও ক্যান্টিন শুরু হয়নি কলেজে, বাইরে ফুচকা খাওয়া, বন্ধুর ফুচকা, আর ওখানে পাশের ক্লাসগুলো অফ দিয়ে জমিয়ে আড্ডা, সঙ্গে গান, সব কিছুই চলতো আর কি। তখন অবশ্যই মিস করি। জি, আমার যতদূর মনে হয় আপনি যখন পড়াশোনা করতেন আপনার কে দেখে যতটুকু মনে হয় আপনি রূপসী ছিলেন। তো এরকম আপনি কলেজ গেছেন, আপনার পিছনে 2-4 জন গাছে, এরকম কোনো অভিজ্ঞতা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এই অভিজ্ঞতা তো শুধু রূপসী হলেই হয় না, এই অভিজ্ঞতা বলতে পারেন যুবতী সব মেয়েরই হয়। একেবারে, কিন্তু উনি ডিটেলসে যাবেন না, সেটা আমি বুঝতেই পেরেছি। তো আপনার সেই মনে পড়ে যে কৃষ্ণ সাহেবের পার্ক, সেই পার্ক? আমার কখনো কৃষ্ণ সাহেবের পার্কে যাওয়ার সুবিধা হয়নি, কারণ হচ্ছে আমার বাড়ি যতটাই কুসংস্কার মুক্ত হোক না কেন, ঠিক ততটাই কিন্তু কনজারভেটিভ ছিল। আচ্ছা। তো সেই ভয়ে কখনো কৃষ্ণ সাহেবের দিকে পা বাড়াইনি। ওই মেলা ছাড়া বান্ধবীদের সাথে একবার মেলায় গেছিলাম, তখন পার্কের মেলা ভীষণ ফেমাস একটা মেলা, এত তো মেলা হতো না ব্যাঙের ছাতার মতো, তো ওই মেলায় গেছি একবার, সেভাবে কৃষ্ণ সাহের পার্কে যাওয়ার সুযোগ সুবিধা হয়নি। আচ্ছা, আপনাকে কোনো সাহিত্যিকের লেখা, কোনো লেখকের লেখা হয়তো আরও বেশি করে উদ্বুদ্ধ করে, তো এরকম কোন সাহিত্যিক বা কোন লেখকের লেখা দেখেই আপনার আরও একটু অনুপ্রেরণা পেতে সাহায্য হলো? বুদ্ধদেব গুহ, সাহিত্যিক বুদ্ধদেব গুহ আমার ভীষণ প্রিয় লেখক। আচ্ছা। যে সময় থেকে আমি উপন্যাসের অর্থটা বুঝতে শিখেছি সে সময় থেকেই বুদ্ধদেব গুহ। আচ্ছা। তার আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, আরও অনেক লেখকের লেখা পড়েছি। হ্যাঁ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অবশ্যই পড়েছি, কারণ বলি আমার মেজো জেঠু লাইব্রেরির মেম্বার ছিলেন। আচ্ছা। আর যেহেতু আমি ভীষণই বলেছি আমি খুব বই পড়তে ভালোবাসতাম, লাইব্রেরি থেকে ওই জেঠু বই আনার সাথে সাথে ওটা আমার হাতে চলে আসতো। আচ্ছা। আমি শেষ করে তারপর জেঠুকে দিতাম। তো সেই নিরিখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বহু লেখা আমি পড়েছি। মানে ওই সময় আমার ক্লাস 6-7-এর মধ্যে গণদেবতা, হাঁসুলিবাকের উপকথা, জলসাঘর, এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছিলো। এগুলো আমার তখন সব পড়া, মানে সে গোগ্রাসে গিলেছি গল্পগুলো, উপন্যাসগুলো। আর 9-10-এ উঠে 10-এর মাধ্যমিক পরীক্ষার পর আমি একটু উষ্ণতার জন্য পড়লাম। এতটা ভালো লেগেছিল বইটা আমার, আমি প্রায় মুখস্থ করে ফেলেছিলাম। আচ্ছা, এই যে বর্তমান সময়ে যারা লেখালেখি করছেন, তো এই সমস্ত লেখকের লেখালেখির মধ্যে আপনার চোখে লেগেছে এরকম কোনো লেখকের কথা বা লেখিকার কথা? হ্যাঁ, এখন তো বর্তমান সময়ের যিনি বলিষ্ঠ যে লেখক লেখিকারা আছেন, অবশ্যই আছেন, সবাই তো আর গড়পড়তা নন, তো তাদের মধ্যে কয়েকজনের লেখা আমার অবশ্যই ভালো লাগে। কি তাদের মানে যদি তাদের সম্মানে তাদের নাম কিছু বলেন, যে বর্তমান সময়ে লেখকদের নাম? বর্তমান সময়ের লেখক বলতে শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। ওনার লেখা আমি বেশ ভক্ত, আমি ভীষণভাবে পড়ি ওনার লেখা। এজেড পার্সন, ওনার লেখা আমি ভীষণভাবে পড়ি। আর যার কথা বলতেই হবে, আমার ভীষণই প্রিয় লেখক শ্রদ্ধেয় কথাকবি শ্রী সদ্যজাত মহাশয়, তুহিন তালুকদার। হ্যাঁ, চাকলাদার, তুহিন চাকলাদার, ওনার লেখাও আমার ভীষণ প্রিয়। আপনার সাহিত্য চর্চা একেবারে কোন বয়স থেকে শুরু? 2018 সাল।
তার মানে তার মানে 6টা বছর, 6-7টা বছর, খুব বেশি দিনের না। মানে 6-7টা বছরের মধ্যেই আপনি একটা জায়গা করে নিতে পেরেছেন। কিছুটা হলেও পেরেছি। আচ্ছা, আপনার নিজের চোখে আপনার যে সমস্ত লেখা আপনার কলম দিয়ে বেরিয়ে এসেছে, তাদের মধ্যে কোনো একটা লেখা যেটা হয়তো আপনার মনে সত্যিই দাগ কেটেছে, সেরকম লেখা সম্পর্কে যদি কিছু বলেন। সেই লেখাটা আপনাদেরই টার্গেট বাংলা নিউজ থেকে প্রকাশিত হয়েছিল, বাঘিনী সিংহ আর আকাশ। আমি মনে করি আমি এতদিন যাবৎ যতগুলো লেখা লিখেছি ওটা আমার বেস্ট। কেন? কারণ ওটা একটা রূপকের আড়ালে লেখা। আচ্ছা, আমি ওখানে যেটা দেখাতে চেয়েছি, প্রেম মানেই কিন্তু সেটা পরকীয়া নয়, প্রেম মানেই কিন্তু সেখানে একটা সেক্সুয়াল আর্জ থাকতে হবে তা কিন্তু নয়। একটা আমি যেটা বলতে চাইছি, না ছুঁয়েও কিন্তু অনেকটা ছোঁয়া যায়, গভীরভাবে ছুঁতে গেলে ছোঁয়া যায়, ছুঁতে হয় না। তো পবিত্র শাস্ত্রত্ব একটা জিনিস অবশ্যই, আর সেখানে সবসময় ছুঁয়েই যে ছুঁতে হবে তা কিন্তু নয়। আর প্রেম মানেই যে সবসময় তাকে ধরে বেঁধে রাখতে হবে, আমি সেটাও মনে করি না। প্রেম মানেই তো বন্ধন মুক্ত একটা একটা সম্পর্ক, না খোলা আকাশ, খোলা আকাশ, যে আকাশে আমি উঠতে পারবো একদম। তো সেদিক থেকে দেখতে গেলে বাঘিনী সিংহ আর আকাশ গল্পের যে শেষটুকু, বাঘিনী যখন তার সমস্তটা ছেড়ে দিয়ে চলে যায়, সে কিছুই আর ফেলে রাখে না, সে চলে গেল, সে কোথায় গেল সে জানে না, সে চলে গেল। পিছনে তার সংসার পড়ে রইল, পিছনে সে যাকে গভীরভাবে ভালোবাসলো, একটা সময়ের পরে এসে, আমি যার নাম দিয়েছি দক্ষিণ রায়, আমি তাকে কখনোই বাঘ বলে সম্বোধন করিনি, দক্ষিণ রায়। তো দক্ষিণ রায়কেও সে ফেলে কিন্তু চলে গেল, দক্ষিণ রায় ডাকেও কিন্তু সে সাড়া দিল না। তো এই গল্পটা কেন জানি না আমার কাছে মনে হয়েছে এটা একটা অন্য লেভেলের গল্প হয়েছে, আমার হাত থেকে কেন বেরিয়েছে আমি জানি না। যাই হোক, এটা আমার কাছে একটা খুব বড় লেখা। আমরা একটা কথা বলি যে আমাদের সমাজ ব্যবস্থাকে বলি পুরুষ শাসিত সমাজ, তাই আমরা বলি। তো আপনি একজন মহিলা, বিবাহিত মহিলা, আপনার সংসার আছে, তো সেখানে দাঁড়িয়ে অনেকটাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলতে হয় পরাধীন। তো সেই পরাধীনতার মধ্য দিয়ে থাকতে থাকতে আপনি কি স্বাধীনতার আস্বাদ পেয়েছেন লেখালেখির মধ্য দিয়ে? অবশ্যই পেয়েছি, কারণ নিজের স্বাধীনতা না পেলে তো আমি অন্যকে স্বাধীনতার আস্বাদনটা দিতে পারবো না। আচ্ছা, বর্তমান সময়ে যে সমস্ত কবিরা লেখালেখি করছেন, এদের প্রতি আপনার কোনো মূল্যবান টিপস কী হওয়া উচিত, কীভাবে আগানো উচিত, যদি কিছু বলেন। আমার মনে হয় যে বর্তমান সময়ে যারা লিখছেন তাদের শব্দচয়নের ক্ষেত্রে এবং শব্দচয়ন আরেকটু উন্নত হওয়া প্রয়োজন, আর ভাবনার একটু গভীরতা থাকা প্রয়োজন। যে কি হলে একজন লেখক হওয়া যায়? খুব গভীরভাবে ভাবতে শিখলে, যেটা আমি সোজাসুজি দেখছি সেটা যদি একটু ঘুরিয়ে দেখা যায়, এটাও তো হতে পারে। আমি একটা উদাহরণ দিই, আমার একটি ছোট গল্প আছে, গল্পটির নাম ইতি আমি। আমরা জানি আমাদের সমাজে এখন একটা আইন আছে, প্রশাসন থেকে এই আইনটি করা হয়েছে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যাই হোক রায় একটা আছে যে বিবাহ পূর্ব যদি সহবাস হয় সেখানে ছেলেটি মেয়েটিকে বিবাহ করিতে বাধ্য। অনেক সময় আমরা দেখি থানায় নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, আমরা জানি, কিন্তু তারপর আমরা বিয়ে করতে বাধ্য করলাম, আমরা কি আদৌ সংসার করতে বাধ্য করতে পারবো? অসম্ভব। বা ওই ছেলেটি কি মেয়েটিকে ভালোবাসতে পারবে? কারণ ও তোকে ভোগ্যপণ্য হিসেবে দেখেছিল, ও তো ভাবেনি কখনো যে মেয়েটির সঙ্গে আমি সংসার করব। ও ভেবেছিল আমি ওর সাথে একটু সময় কাটাবো, আমি চলে যাব। তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হলো, তারপর কি হবে? আমার মনে হয় আমাদের সাহিত্যিকদের অন্তত এভাবে ভাবা উচিত, যেখানে সমাজটা শেষ করছে, সমাজের দৃষ্টি যেখানে শেষ হচ্ছে, একজন সাহিত্যিকের দৃষ্টিটা সেখান থেকে শুরু হওয়া প্রয়োজন। একজন সাহিত্যিকের চোখে পরকীয়া কি, আমি এটা জানতে চাইবো। সাহিত্যিকের চোখে পরকীয়া কি? পরকীয়া ব্যাপারটাতে না আমি খুব একটা বিশ্বাস করি না। আচ্ছা, কারণ হচ্ছে পরকীয়াটা কি বলবো, এটাকে আমরা একটা নোংরাভাবে ভেবে নিয়েছি যে পরকীয়া মানেই একজন নারী সে পরপুরুষের কাছে যাবে, বা একজন পরপুরুষ সে নারীর কাছে আসবে। পরকীয়া মানে এটাই হয়ে এসেছে। কিন্তু দেখুন, এটার দৈহিক, হ্যাঁ, আমি এই জায়গাটাতেই আমার আপত্তি যে সব সময় কি দৈহিক থাকতেই হবে? এটাও তো হতে পারে অনেকের ক্ষেত্রে, বা হয়তো আমরা দেখি যারা হয়তো বলতে পারে না মুখে, আমরা ভাবি যে মেয়েটি এত বছর সংসার করার পর ঘর ছাড়লো, কিসের টানে ছাড়লো?
এত সুন্দর একটা স্টেবল লাইফ, এত সিকিউরড লাইফ, সে কিনা শেষ পর্যন্ত একটা একদম মানে আন্ডার রেটেড একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে চলে গেল, শুধুই কি দৈহিক একটা সম্পর্কের টানে? আমার তো মনে হয় না যে আজকালকার শিক্ষিত মেয়েরা শুধু দুটো ভাত কাপড়ের জন্য অন্তত স্বামীর ঘর করবে, আমার এটা কখনো মনে হয় না। আমি একটা জায়গায় আপনারই ওয়ালে দেখলাম যে আমার সেই লেখার দেখে মনে হয় যে আপনিও হয়তো কোনো না কোনোভাবে এখনও হয়তো কোনো না কোনো প্রেমে মশগুল। কেন? গঙ্গায় ভেসে চলা তীর তীরে প্রদীপের আলোয় আমাকে দেখতে চাও প্রিয়, আমি তো এমনই প্রিয় যোজন স্রোতের উষসী। হ্যাঁ, প্রেম না থাকলে তো লেখা বেরোবে না, এটা তো ভীষণভাবে সত্যি। কারণ একজন লেখক শিল্পীর জীবনে তো তার শিল্প সত্তাটাই তো প্রেম। আচ্ছা, একেবারেই অকপটে ছিলেন বর্তমান সময়ের বলিষ্ঠ লেখিকা সুপ্তা আড্ড, যিনি ইতিমধ্যেই বাংলা জগতের একজন উজ্জ্বল নক্ষত্ররূপে বিরাজ করবেন বলেই জানান দিতে শুরু করেছেন। তার প্রত্যেকটা পদক্ষেপ আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং তার কথাবার্তাও তুলে আনার চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায়। এবং তার ফেসবুক ওয়ালে একবার ঢুকে দেখবেন, তার লেখার মধ্যে কিন্তু বিরহ এবং প্রেমের ছোঁয়া যেমন আছে, তেমনি সমাজকে শিক্ষা দেওয়ার বা সমাজকে চেতনা ফিরিয়ে আনারও কথা কিন্তু তার ওয়ালের মধ্যে লেখা আছে। তো আমরা চাই এই সুপ্তা আড্ডই হয়তো আগামী দিনের উজ্জ্বল নক্ষত্রের মতো বাংলা সাহিত্যের আকাশে জ্বলজ্বল করুক। আমরা টার্গেট বাংলার পক্ষ থেকে তার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা জানালাম। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। টার্গেট বাংলা পক্ষের যে সমস্ত পরিবারে যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা। আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সত্যি তো সবসময় সব কথা কলমের আঁচড়ে বলা যায় না, অনেক কথা এভাবেও বলতে হয়, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, অবশ্যই অবশ্যই বলা যায় না। হ্যাঁ, আবার কিছু কিছু কথা এভাবেও বলতে হয়। একদমই তাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ দিদি।